আমরা লিস্ট অ্যাকচুয়ালি যে জিনিস যে হচ্ছে রিঅ্যাকশন রেটকে চেঞ্জ করে, বাড়াতে পারে কমাইতে পারে, কিন্তু আফটার রিঅ্যাকশন তাদের প্রপার্টি কোনো চেঞ্জ হবে না, তার যতগুলা মলিকিউল ছিল বা তার কনসেন্ট্রেশন যত ছিল ততই থাকবে। এবং কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স বলে দিল, সে হচ্ছে ডেফিনিট, সে সলিড, লিকুইড, গ্যাস এরকম কিছুই হইতে পারে। সে বিক্রিয়া শুরু বা শেষ করতে পারবে না, বাট যে রেট বাড়াতে কমাইতে পারবে, এটা আপাতত বুঝবা না। আর যদি ক্যাটালিস্টের অ্যামাউন্ট চেঞ্জ করি তাহলে সেটা রিঅ্যাকশন রেটকেও চেঞ্জ করবে। ঠিক আছে, ক্যাটালিস্টের কিছু ক্লাসিফিকেশন, সেটা পজিটিভ হইতে পারে, পজিটিভ মানে হচ্ছে রিঅ্যাকশন রেটকে বাড়াবে। এবং এমসিকিউ এর জন্য এগুলো একটু মনে রাখো, হ্যাঁ, কারণ পরীক্ষাতে মাঝে মাঝে আসে যে কিছু ভার্ব এটা কি পজিটিভ নাকি নেগেটিভ। এই ফসফরিক অ্যাসিড, এটা বলবো যে হাইড্রোজেন পারঅক্সাইডের রিঅ্যাকশনে ফসফরিক অ্যাসিড কি পজিটিভ ক্যাটালিস্ট নাকি নেগেটিভ ক্যাটালিস্ট, নাকি অটো ক্যাটালিস্ট, নাকি ইনডিউস, নাকি ক্যাটালিস্ট প্রমোটার, এরকম যে কোনো কিছু আসতে পারে। তাই এমসিকিউ এর জন্য এগুলোকে মনে রাখতে পারলে সুবিধা হবে আর কি। অলরাইট, সো নেগেটিভ ক্যাটালিস্ট, দেন অটো ক্যাটালিস্ট। অটো ক্যাটালিস্ট হচ্ছে পজিটিভ আর নেগেটিভ তো বুঝতেছো, এটা নিয়ে তো কোনো প্রবলেম নেই, রিঅ্যাকশন বাড়াচ্ছে আর রিঅ্যাকশন কমাচ্ছে। আর অটো ক্যাটালিস্ট মানে কি, যে সে তৈরি হবে রিঅ্যাকশন থেকে, মানে সে রিঅ্যাকশনের একটা প্রোডাক্ট, বাট এরপরই সে হচ্ছে আবার রিঅ্যাকশন রেটটাকে চেঞ্জ করা শুরু করবে। ইন দিস কেস MnSO4, এদের রিঅ্যাকশনে MnSO4 প্রোডিউসড হবে, প্রোডিউসড হয়ে এদের রিঅ্যাকশন রেটকে আবার বাড়ানো শুরু করবে। সো দ্যাটস হোয়াই এটাকে বলা হচ্ছে অটো ক্যাটালিস্ট। এরপর ইনডিউসড ক্যাটালিস্ট। ইনডিউসড ক্যাটালিস্ট মানে হচ্ছে যখন হ্যাঁ, যখন সে রিঅ্যাকশনটাকে কি বলবো, তাকে ছাড়া রিঅ্যাকশন পসিবলই হচ্ছে না। যেমন এই রিঅ্যাকশনটা দেখো, সোডিয়াম আর্সেনাইড, তার সাথে অক্সিজেন কোনো রিঅ্যাকশন করে না, কিন্তু এটা যখন আমি দিচ্ছি তখন সে অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করলো, এবং তারপর আমি এটাকে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করাতে পারলাম। তার মানে এই রিঅ্যাকটেন্টের উপস্থিতির কারণেই আরেকটা রিঅ্যাকটেন্ট রিঅ্যাকশনে অংশগ্রহণ করতে পারলো, উপযুক্ত হইল। এর আগে সে রিঅ্যাকশনে অংশগ্রহণ করার উপযুক্তই ছিল না। এরকম কেস হইলে আমরা সেটাকে বলি ইনডিউসড ক্যাটালিস্ট। তারপর ক্যাটালিস্ট প্রমোটার। ক্যাটালিস্ট প্রমোটার হচ্ছে সে ক্যাটালিস্টের পাওয়ারটাকে বৃদ্ধি করবে, সে কিন্তু ক্যাটালিস্ট না, সে ক্যাটালিস্টের পাওয়ারকে বৃদ্ধি করবে। আর ক্যাটালিস্ট পয়জন, সেও ক্যাটালিস্ট না, সে হচ্ছে ক্যাটালিস্টের পাওয়ারকে কমাবে। তার মানে ক্যাটালিস্ট, পজিটিভ ক্যাটালিস্ট হচ্ছে রিঅ্যাকশন রেটকে বাড়ায়, আর ক্যাটালিস্ট প্রমোটার হচ্ছে ক্যাটালিস্টের পাওয়ারকে বাড়ায়। নেগেটিভ ক্যাটালিস্ট রিঅ্যাকশন রেটকে কমায়, আর ক্যাটালিস্ট পয়জন ক্যাটালিস্টের পাওয়ারকে কমায়। এবং এই এক্সাম্পল গুলো এমসিকিউর জন্য একটু মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, তারপর এখন দেখবো হচ্ছে ক্যাটালাইসিস কাজ করে কিভাবে। ভালো কথা। তো প্রসেস হচ্ছে দুইটা, একটা হচ্ছে হোমোজেনাস ক্যাটালাইসিস আর একটা হচ্ছে হেটেরোজেনাস। হোমোজেনাস মানে হচ্ছে রিঅ্যাক্টেন্ট, প্রোডাক্ট, ক্যাটালিস্ট সবাই হচ্ছে একই ফিজিক্যাল ফেজে। তার মানে গ্যাস হলে সবাই গ্যাস, সলিড হলে সবাই সলিড, লিকুইড হলে সবাই লিকুইড। এটা এক্সাম্পল দিয়ে দিল। আর হেটেরোজেনাস মানে হচ্ছে এক একজন এক এক ফেজে থাকবে, মানে এমনও হইতে পারে রিঅ্যাক্টেন্ট প্রোডাক্ট সবকিছু সেম ফেজে, জাস্ট ক্যাটালিস্টটা অন্য ফেজে, তাও সে হেটেরোজেনাস। অথবা রিঅ্যাক্টেন্ট ক্যাটালিস্ট সেম ফেজে বাট প্রোডাক্টটা অপোজিট ফেজে, তাও তাও হচ্ছে হেটেরোজেনাস। মানে যে কোনো একটাই যদি ডিফারেন্ট ফেজে হয়, মানে সলিড, লিকুইড, গ্যাসে, তখন আমরা তাকে বলবো হেটেরোজেনাস। এক্সাম্পল থেকে মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, গ্রাফটা তোমরা আগে একটু দেখো, দেন আমি বলতেছি। হ্যাঁ, ধনাত্মক মানে পজিটিভ। ধনাত্মক মানে পজিটিভ। মানে জানি কি ছিল, রিঅ্যাকশন হিট। তার মানে ডেলিজ বলতে এখানে বুঝাচ্ছে যে রিঅ্যাকট্যান্টের যে এনার্জি আর প্রোডাক্টের এনার্জি, তার হচ্ছে ডিফারেন্সটা। রিঅ্যাকট্যান্টের এনার্জি এই জায়গাতে, সাপোজ রিঅ্যাকট্যান্ট এনার্জি হচ্ছে 5 আর প্রোডাক্টের এনার্জি হচ্ছে 3, তাহলে তাদের ডেলিজ হচ্ছে 2 আর কি। আমরা রিঅ্যাকশনে মাঝে দেখতাম যে SO2 + O2 SO2, সেখানে ডেলিজের ভ্যালু +5,
তার মানে 5 জুল হিট সে অ্যাবজর্ব করছে, -5 তার মানে 5 জুল হিট সে ছেড়ে দিছে। আমি একটু বলি এখন, এখানে যেটা হচ্ছে আমরা জানি যে অ্যাক্টিভেশন এনার্জি যত বেশি হবে রিঅ্যাকশনটা হওয়া ততই টাফ হবে, বা রিঅ্যাকশন রেট ততই কমে যাবে। তো নরমালি মনে করো একটা রিঅ্যাকশন এই পথ দিয়ে যায় এবং তার অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে এত। এখন যখন আমি পজিটিভ ক্যাটালিস্ট ইউজ করব তখন হয় কি, সে অন্য একটা পথ দিয়ে রিঅ্যাকশনটাকে নিয়ে যাচ্ছে। যখন সে অন্য পথ দিয়ে রিঅ্যাকশনটাকে নিয়ে যাচ্ছে, আচ্ছা আমি চ্যাপ্টার 3 এর একটা স্লাইড ওপেন করি, তাহলে তোমাদের বুঝতে মনে হয় সুবিধা হবে তার। ভাইয়া ডেলএইচ এর ভ্যালু বেশি হলে ভালো নাকি কম হলে? ডেলএইচ এর ভ্যালু বেশি কমের উপর আসলে ডিপেন্ড করতেছে না, এটা অ্যাক্টিভেশন এনার্জির উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এই রিঅ্যাকশনটা একটু দেখো, এখানে রিঅ্যাকশনটা নরমালি কিভাবে হইতে পারতো, যে SO2 প্লাস O2 SO3, এটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন, এভাবে হইতে পারতো। কিন্তু যখন সে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ইউজ করতেছে তখন রিঅ্যাকশনটা কিন্তু এভাবে ঘটতেছে না। দেখো, সালফার ডাইঅক্সাইডের সাথে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড যোগ হচ্ছে, আমি সালফার ট্রাইঅক্সাইড পাচ্ছি, এবং ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইডের সাথে অক্সিজেন যোগ হয়ে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড পাচ্ছি। তার মানে এটা একটা প্রসেস সালফার ট্রাইঅক্সাইড প্রিপারেশনের, এই ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ক্যাটালিস্ট যোগ করে আরেকটা প্রসেসের রিঅ্যাকশনটা গেল। এখানে দুইটার ডিফারেন্স কোন জায়গাতে, যখন এই যে সালফার উপরেরটা দিয়ে রিঅ্যাকশনটা হচ্ছিল তখন মনে করো সে যাচ্ছিল হচ্ছে এই পথ দিয়ে, মানে এটা তো নরমাল পথ। এখন যখন আমি ক্যাটালিস্ট ইউজ করলাম, মানে এই যে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড দিয়ে রিঅ্যাকশনটা করলাম, তখন সে এই পথ দিয়ে গেল। মানে এই পথ মানে কি, এই পথে অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ারমেন্টটা কম, কম অ্যাক্টিভেশন এনার্জিতে এই রিঅ্যাকশনটা পসিবল, তাই রিঅ্যাকশন রেটটাও বেড়ে যাচ্ছে। বুঝতে পারছো? আরেকবার বলবো? বুঝছি। আবার বলবেন? আচ্ছা, নরমালি যখন সে যায় তখন হচ্ছে সে এই পথ দিয়ে যায়, যখন আমি একটা ক্যাটালিস্ট ইউজ করি তখন সে অন্য একটা পথ দিয়ে রিঅ্যাকশনটা করে, এবং সেই পথে সিগনিফিকেন্সটা কি, সেখানে অ্যাক্টিভেশন এনার্জিটা বেশ কম থাকে, সো সে এখান দিয়ে চলে যায়। অ্যাক্টিভেশন এনার্জি কম থাকায় রিঅ্যাকশন রেটটাও বেড়ে যায়। বুঝছি ভাই। আর যদি নেগেটিভ ক্যাটালিস্ট ইউজ করি তাহলে সে এমন একটা পথ দিয়ে যায় যেখানে অ্যাক্টিভেশন এনার্জি আরো বেড়ে যায়। অ্যাক্টিভেশন এনার্জি বেড়ে যাওয়া মানে কি, রিঅ্যাকশন রেটটা আরো ডিফিকাল্ট হয়ে যাওয়া, বা রিঅ্যাকশন রেটটা আরো কমে যায়। সো এই হচ্ছে ক্যাটালিস্টের মাহাত্ম্য। সো রিঅ্যাকশন রেটকে বাড়াইতে বা কমাইতে পারে ডিপেন্ডিং অন সে পজিটিভ ক্যাটালিস্ট অর নেগেটিভ ক্যাটালিস্ট। এরপর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলা হয় সেই স্টেটটাকে যেখানে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট সমান হয়েছে। তার মানে এই যে দেখো, ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট হচ্ছে আস্তে আস্তে কমতে থাকবে, এটা হচ্ছে আরএফ। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট আস্তে আস্তে বাড়তে থাকবে, একটা পয়েন্টে গিয়ে দুইটা রেট সমান হয়ে যাবে, ফরওয়ার্ড রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট সমান হয়ে যাবে, এবং সেই অবস্থাটাকে আমরা বলতেছি হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা ভাইয়া, এমনি আর কি এটা জানতে চাই যে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড আসলে মানে কি? মানে আমরা তো খাতায় এমনি আঁকি, কিন্তু আসলে কিভাবে হয় এটা? আচ্ছা, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মানে কি, যখন আমি সাপোজ a প্লাস বি থেকে আমি সি আর ডি পাচ্ছি, তো এই যে নরমালি আমি যেটা লিখলাম রিঅ্যাক্টিভ সাইড থেকে প্রোডাক্ট সাইডে যাচ্ছে, a প্লাস বি থেকে সি প্লাস ডি তে যে যাচ্ছি, এটাই হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন। এখন আমরা রিঅ্যাকশন এভাবে দেখাই, অ্যাকচুয়ালি হয় কি জানো, এই সি প্লাস ডি যখন প্রোডিউস হয়, একটা সার্টেন অ্যামাউন্ট অফ সিডি প্রোডিউস হওয়ার পর এই সিডি থেকেও আবার a প্লাস বি ফর্ম হওয়া শুরু করে। এখন আমি যদি রিঅ্যাকশনটাকে লিখি এইভাবে, a প্লাস বি থেকে সি প্লাস ডি তে যায়, তাহলে a প্লাস বি থেকে সি প্লাস ডি প্রোডিউস হওয়ার যে ব্যাপারটা, এটাকে বলা হয় ফরওয়ার্ড রিঅ্যাকশন। আর সি প্লাস ডি থেকে যে a প্লাস বি প্রোডিউস হচ্ছে, সেটাকে বলা হয় ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন।
জি ভাইয়া। এখানে কথা হচ্ছে কি একদম ইনিশিয়ালি যখন আমি মাত্র রিঅ্যাকশনটা শুরু করলাম, হ্যাঁ, তখন তো রিঅ্যাকশনে কোনো সি প্লাস ডি নাই। তার মানে কি তখন তো কোনো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হওয়া পসিবল না, তাই না? জি ভাইয়া, হবে না। এই জন্য ইনিশিয়ালি পুরোটাই থাকে ফরওয়ার্ড রিঅ্যাকশন, একদম পুরো ফরওয়ার্ড রিঅ্যাকশন একদম পিকে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে ইনিশিয়ালি জিরোতে। যখন সময় বাড়তে থাকে আস্তে আস্তে এ প্লাস বি থেকে সি প্লাস ডি কিছু উৎপন্ন হইলো, এখন তো মনে করো সি প্লাস ডি থেকে এ প্লাস বি তে যেতে পারবে, যেহেতু কিছু পরিমাণ সি প্লাস ডি আছে আমার কাছে। সো দ্যাটস ওয়াই তখন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটটা আস্তে আস্তে বাড়তে থাকে। আর এ প্লাস বি যেহেতু ধীরে ধীরে কমে যাচ্ছে, সি প্লাস ডি তে কনভার্ট হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই ফরওয়ার্ড রিঅ্যাকশন রেটটা আস্তে আস্তে কমতে থাকে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলতেছে, এবং কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কিছু প্রপার্টি। এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম জিনিসটা শুধুমাত্র রিভার্সিবল রিঅ্যাকশনের কেসে পসিবল। তো রিভার্সিবল রিঅ্যাকশন মানে কি, যেটা আসলে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুই দিকে যেতে পারে। এমন যদি কিছু হয় একটা রিঅ্যাকশন যে এ প্লাস বি থেকে সি উৎপন্ন হয়, কিন্তু সি থেকে জীবনে এ প্লাস বি তে এসে ব্যাক করে না, এরকম যদি কোনো কেস হয়, তখন সেটা তো একটা ইরিভার্সিবল রিঅ্যাকশন। তো সেই কেসে আসলে আমি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম দেখতে পাবো না। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সেখানে দেখতে পাবো যেটা বোথ সাইডেই যেতে পারে, দ্যাট মিন্স রিভার্সিবল। আচ্ছা, এবং সেটা হচ্ছে একটা ক্লোজড কন্টেইনারে হইতে হবে। এটা একটা ইনকমপ্লিট প্রসেস, কারণ এটা তো কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, একবার এখান থেকে এখানে, একবার এখান থেকে এখানে, যেহেতু ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট সমান, যেতেই থাকবে কন্টিনিউয়াসলি। জি ভাইয়া। এর এখানে ক্যাটালিস্টের কোনো ইফেক্ট নাই। এখানে লা শাতেলিয়ার নীতি আমরা পড়ছো হয়তো আগে, আমরা আবার দেখবো। বোথ সাইড থেকে ইকুইলিব্রিয়াম আসতে পারে, এবং এটা একটা ডায়নামিক প্রসেস। এবং এটা তো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, যদি লাস্টে লিখছে মানে ডেফিনিশন অ্যাকচুয়ালি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের, যে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট ইকুয়াল থাকবে। লা শাতেলিয়ার নীতি। লা শাতেলিয়ার নীতি যদি সহজ কথায় বলতে চাও, এক লাইনে বলতে গেলে, যে যখন তুমি একটা জিনিস মনে করো শান্তিতে আছে বলতে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে সে পৌঁছায় গেল। এখন তুমি যদি সামহাও কোনো কিছু তাকে অশান্তি ক্রিয়েট করো, সাপোজ তুমি করলা কি তার টেম্পারেচার বাড়ায় দিলা, অথবা করলা কি তুমি তাকে প্রেসার বাড়ায় দিলা, অথবা তুমি তার কনসেন্ট্রেশন চেঞ্জ করে দিলা, কিছু একটা চেঞ্জ করে দিলা, সে ছিল ইকুইলিব্রিয়ামে বাট তুমি চেঞ্জ করে দিলা। এখন সে করবে কি, তোমার চেঞ্জটাকে তোমার চেঞ্জটাকে রিভার্স করার জন্য যা করার লাগে সে তাই করবে। তার মানে কি, সাপোজ একটা জিনিস 25 ডিগ্রি সেলসিয়াসে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আসছে সাপোজ, এখন তুমি করলা কি তার টেম্পারেচার 30 তে নিয়ে গেলা, তাহলে তার টার্গেট হবে কি, যে কোনো মূল্যে সেই টেম্পারেচারটাকে আবার 25 এ নিয়ে আসবে। তার জন্য যা করার লাগে সে সেটা করবে। অথবা তুমি করলা কি কোনো একটা জিনিস 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে সে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে ছিল, এখন তুমি করলা কি তার প্রেসারটা বাড়ায় 2 অ্যাটম করে দিলা, তাহলে সেটাকে আবার 1 অ্যাটমে ফিরিয়ে নেওয়ার জন্য যা করার লাগে সে সেটাই করবে। সিমিলারলি তুমি সাপোজ এ আর বি ছিল, এদিকে সি ডি, তুমি এ এর কনসেন্ট্রেশনকে বাড়ায় দিলা, এখন এ এর কনসেন্ট্রেশনকে আগের জায়গায় আনার জন্য যেটা করার লাগে সেটাই করবে। এটা হচ্ছে মেথড। কথা তোমাদেরকে বলা, তোমাদের লাস্টের প্রিন্সিপাল তাহলে কি বললাম আমরা, যে আমি যে চেঞ্জটা করব সে চাবে নেই হোক এই চেঞ্জটাকে সে রিমুভ করে ফেলবে। ঠিক আছে, এই লাশাদিলের প্রিন্সিপাল পড়ার আগে আমরা একটু এন্ডোথার্মিক আর এক্সোথার্মিকের ব্যাপারটা একটু পড়ে আসি হালকা। এন্ডোথার্মিক মানে কি, হচ্ছে হিট অ্যাবজর্ব করবে।
তার মানে সাপোজ A প্লাস B থেকে C যাচ্ছে একটা রিঅ্যাকশন। তো আমি যখন বলি এন্ডোথার্মিক তার মানে কি ফরওয়ার্ড রিঅ্যাকশনটা হচ্ছে এন্ডোথার্মিক। আমি এই একটা রিঅ্যাকশন লিখলাম, লিখে বললাম রিঅ্যাকশনটা এন্ডোথার্মিক। তার মানে A প্লাস B থেকে C প্লাস D তে যাওয়ার প্রসেসটা হচ্ছে এন্ডোথার্মিক। এবং এটাও বলা যায় C প্লাস D থেকে A প্লাস B তে যাওয়ার প্রসেসটা হচ্ছে অবশ্যই এক্সোথার্মিক হবে। তো এখানে এন্ডোথার্মিক হওয়ার অর্থটা কি সে হিট অ্যাবজর্ব করে দিবে। তাহলে চিন্তা করে দেখো তো, সাপোজ কোন একটা জায়গার টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, সেখানে যদি এই রিঅ্যাকশনটা ঘটে, এই যে A প্লাস B থেকে C প্লাস D তে যায়, তাহলে কি টেম্পারেচার বাড়বে নাকি টেম্পারেচার কমবে? কমে যাবে না, যেহেতু অ্যাবজর্ব হচ্ছে। রাইট, রাইট, টেম্পারেচার কমে যাবে। তার মানে সাপোজ দ্য টেম্পারেচার 95 বা কোন একটা জায়গায় কমে কোন একটা জায়গায় আসবে। এই পয়েন্টটা কি সবাই বুঝতে পারছো না? আরেকবার বলবো। আচ্ছা বুঝছো, ঠিক আছে। এরপরে আসি এক্সোথার্মিকে। যখন আমি বলবো এই রিঅ্যাকশনটা এক্সোথার্মিক, তার মানে ফরওয়ার্ড প্রসেসটা হচ্ছে এক্সোথার্মিক আর ব্যাকওয়ার্ড প্রসেসটা হচ্ছে এন্ডোথার্মিক। তার মানে এখন কোন একটা জায়গাতে যদি টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস ছিল মনে করি, তুমি তখন এই রিঅ্যাকশনটা ঘটাইলা, তখন টেম্পারেচারটা কত হবে? বাড়বে নাকি কমবে? বেড়ে যাবে ভাইয়া। এক্স্যাক্টলি। আচ্ছা, এই এই দুইটা কেস কি সবার কাছে ক্লিয়ার? বদরুল, জি ভাই। নাফিস, জি ভাইয়া। আপনি বুঝছো? জি ভাই বুঝছি। মাহিন, জি ভাইয়া বুঝছি। তো এখানে দেখো, তাহলে তোমরাই বলো এখানে আসলে, তাইলে এখন তোমরাই আমি যদি বলি এন্ডোথার্মিক রিঅ্যাকশনে, সাপোজ একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল, এখন সেটা একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন সাপোজ। আচ্ছা, এটাকে একটু বলো, এন্ডোথার্মিক ডেল এইচ কি পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? হ্যাঁ, পজিটিভ। ঠিক আছে, তাহলে তোমরাই বলো একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন লিখলাম আমি, সাপোজ A প্লাস B থেকে C প্লাস D তে যাচ্ছে এবং ডেল এইচ হচ্ছে এখানে পজিটিভ, সাম পজিটিভ সামথিং। এখন আমি যদি টেম্পারেচার বাড়াই, এটি ফরওয়ার্ডে যাবে নাকি ব্যাকওয়ার্ডে যাবে? আমি ধরো তার টেম্পারেচার ছিল 25, আমি 25 এ সে ইকুইলিব্রিয়ামে ছিল। এখন আমি আমার ইচ্ছা হয়েছে আমি টেম্পারেচার বাড়ায় দিলাম, 30 তে নিয়ে গেলাম। এখন রিঅ্যাকশনটা কি ফরওয়ার্ড দিকে যাবে নাকি রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড দিকে যাবে? ভাইয়া ব্যাকওয়ার্ডে যাবে না, কারণ কি? কারণ এন্ডোথার্মিক হওয়াতে তো প্রথমে আরো কমে যাবে, আবার আগের জায়গায় ফেরত হতে আবার বাড়বে না, এরকম মনে হয় বিষয়টা। না, অ্যাকচুয়ালি তার টেম্পারেচার ছিল 25, আমি করলাম 30, তার মানে এখন সিস্টেমটার টার্গেট কি? টেম্পারেচার কমানো না? হ্যাঁ, জি ভাইয়া। কমায় আবার 25 এ নিয়ে আসা। আর কমানোর জন্য তাকে কি করতে হবে? হিটটাকে অ্যাবজর্ব করে নিজের মধ্যে নিয়ে নিতে হবে। জি ভাইয়া। তাহলে সে কোন দিকে যাবে? ফরওয়ার্ড দিকে। ফরওয়ার্ড। আচ্ছা। তার মানে আমি একটা কনক্লুশন লিখতে পারি যে এন্ডোথার্মিকে যদি এন্ডোথার্মিক হয়, যদি আমি ডেলটি বাড়াই, ডেলটি পজিটিভ মানে ডেলটি বাড়াচ্ছি, তাহলে রিঅ্যাকশন হবে হচ্ছে ফরওয়ার্ড। আর তাহলে সিমিলারলি আমি এন্ডোথার্মিকে যদি ডেলটি কমাই, সাপোজ টেম্পারেচারকে আমি 20 করে দিলাম, এখন রিঅ্যাকশনটা কোন দিকে যাবে? ব্যাকওয়ার্ডে। কারণ কি? ভাই ইয়াটা নেগেটিভ হয়ে যাচ্ছে, যার কারণে তাকেও 20-র ওদিকে যেতে হবে। জিনিসটা এভাবে বলতে পারো
যে আমি 20 করলাম, এখন সিস্টেমটা টার্গেট কি 25 এ নেওয়া বা টেম্পারেচার বাড়ানো, তাই না? আর টেম্পারেচার বাড়ানোর জন্য তাকে করতে হবে কি হিটকে রিলিজ করতে হবে। এটা যেহেতু একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন, তার মানে ফরওয়ার্ডে গেলে সে অ্যাবজর্ব করবে আর ব্যাকওয়ার্ডে গেলে রিলিজ করবে। দ্যাটস ওয়াই রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ডে যাবে। এটা কি সবাই বুঝছো নাকি আরেকবার বলবো? ভাইয়া বুঝলাম না, হিট রিলিজ করতে হবে কেন টেম্পারেচার বাড়ানোর জন্য? কজ টেম্পারেচার 20 ছিল, টেম্পারেচার বাড়াতে চাচ্ছে সে। সাপোজ তুমি একটা জায়গা টেম্পারেচার যদি বাড়াতে চাও, তোমাকে তো ওই সিস্টেমটাকে হিট সাপ্লাই করতে হবে, তাই না? জি ভাইয়া। সিস্টেম এই রিঅ্যাকশনটা যদি টেম্পারেচার বাড়াতে চায় আশেপাশে, সে করবে কি নিজের ভিতর থেকে হিটটা বের করে দিবে যাতে টেম্পারেচারটা আবার 25 এ চলে আসে। জি ভাইয়া। এবং এটা যেহেতু এন্ডোথার্মিক রিঅ্যাকশন, তাহলে হিটটা রিলিজ করার জন্য তার কোন দিকে যাইতে হবে? ব্যাকওয়ার্ডস। ব্যাকওয়ার্ডে। দ্যাটস ওয়াই হচ্ছে এন্ডোথার্মিকে ডেলজি কমাইলে রিঅ্যাকশনটা যায় ব্যাকওয়ার্ডে। আর তাহলে এক্সোথার্মিকের কেসগুলো হবে কি অপোজিট। আমি এক্সোথার্মিকে যদি টেম্পারেচার বাড়াই, তখন তার টার্গেট হবে টেম্পারেচার কমানো এবং সে যাবে ব্যাকওয়ার্ডে, এবং যদি কমাই তাহলে সে যাবে ফরওয়ার্ড। সো এটাই হচ্ছে লা শাতেলিয়ার অ্যাপ্লিকেশন ইন কেস অফ টেম্পারেচার। এটা সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু এনশিওর করো। ভাইয়া এন্ডোথার্মিক এর পজিটিভটা একটু আবার বলবেন, ফরওয়ার্ডটা? হ্যাঁ, এন্ডোথার্মিকে যদি আমি টেম্পারেচার বাড়ায় দিই, এখন টেম্পারেচার বাড়াই দিলে সিস্টেমটা টার্গেট কি টেম্পারেচারটাকে সামহাও কমায় দেওয়া। এখন সিস্টেমটা টেম্পারেচার কমাবে কিভাবে? মানে সিস্টেম টেম্পারেচার কমানোর জন্য কি তাকে আশেপাশের হিটটাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিতে হবে। এবং যেহেতু এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন, সো ফরওয়ার্ডে গেলে সে হিটটাকে অ্যাবজর্ব করে নেয়। জি ভাইয়া। ভাইয়া কোশ্চেন তো দেওয়া থাকবে না যে এটা এক্সো নাকি এন্ডো, ডেল এইচ এর ভ্যালু? এক্সো এন্ডো দেওয়া থাকবে, অথবা এক্সো এন্ডো অ্যাকচুয়ালি শুধু এক্সো এন্ডো ওয়ার্ড দিয়ে বোঝা যায় তা না, ডেল এইচ দিয়ে বোঝা যায়। ডেল এইচ পজিটিভ হলে এন্ডো, ডেল এইচ নেগেটিভ হলে এক্সো। অথবা যদি ইন্টারনাল এনার্জি অফ প্রোডাক্ট, তাহলে এটা হচ্ছে এন্ডো। আর যদি এনার্জি অফ রিঅ্যাকটেন্ট গ্রেটার দেন এনার্জি অফ প্রোডাক্ট হয়, তাহলে এটা হচ্ছে এক্সো। এটাও মাথায় রাখতে হবে। জি ভাইয়া। আমরা এখন কনসেপ্ট করতে চাই। সমস্যা নাই, আমরা এখান থেকে দেখি। এখানে জাস্ট রেজাল্টটা দিয়ে দেওয়া আছে। রেজাল্টটা কি হচ্ছে এটা দিয়ে দেওয়া। আমরা দেখলাম যে ফরওয়ার্ড, রিভার্স, এন্ডো, এক্সো এরকম রেজাল্ট দিয়ে দেওয়া। এক্সপ্লেনেশনটা এখান থেকে দেখে নিই। জাস্ট এটা একটু পড়ো, পুরোটা একটু পড়ো, পড়া হলে আমাকে হচ্ছে এন্ডোথার্মিক, মানে এখানে আমরা পড়তেছি হচ্ছে এন্ডোথার্মিক একটা। সাম্যাবস্থা মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম। ভাইয়া তাপহারী বা তাপগ্রাহী এটার ইংলিশ কি? এই যে এন্ডোথার্মিক, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর তাপ উৎপাদী মানে হচ্ছে এক্সোথার্মিক। সাম্যাবস্থা মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম। পশ্চাৎমুখী মানে হচ্ছে ব্যাকওয়ার্ড। ভাইয়া তাহলে PCl 5
তাপ উৎপাদী মানে হচ্ছে এক্সোথার্মিক। আর সাম্যাবস্থাতে ইকুইলিব্রিয়াম বললামই। আচ্ছা হ্যাঁ, বাকিগুলো বুঝবো, একটু রিডিং করে দেখো এটা। জি ভাইয়া বুঝছি। এক্সোতে টেম্পারেচার বাড়াইলে কি হবে, এক্সোতে টেম্পারেচার কমাইলে কি হবে। মাথায় রাখতে হবে যে এক মোল সবসময় সেম ওজন সেম ভলিউম দখল করে। তার মানে PCl5 এর এক মোল যে ভলিউম দখল করবে, PCl3 এর এক মোল সেম ভলিউম দখল করবে, Cl2 এর এক মোল সেম ভলিউম দখল করবে। আর প্রেসারের ইফেক্ট দেখার জন্য আমাদের কিছু আগে শর্ত মানতে হয়। শর্তগুলো আগে কি, যেখানে গ্যাসীয় মলিকুল প্রেজেন্ট থাকতে হবে। মানে আমি যদি লাশ হাতিলার ইফেক্টটা দেখতে চাই তার উপর, তাহলে হচ্ছে সেখানে প্রেসারের ইফেক্ট মানে এই গ্যাসীয় মলিকুল অবশ্যই থাকতে হবে। যদি কোনো গ্যাসীয় মলিকুলই না থাকে, সব যদি লিকুইড আর সলিড থাকে, তাহলে কিন্তু এই প্রেসারের ইফেক্টটা দেখতে পারবো না ইকুইলিব্রিয়ামের উপরে। সেকেন্ড হচ্ছে অবশ্যই মোল সংখ্যার ডিফারেন্স থাকতে হবে, তার ডেল এন 0 হইতে পারবে না। যেমন এখানে দেখো, এখানে 1, এখানে 3, এখানে 2, তার মানে ডেল এন ইকুয়াল টু -2। এখানে ডেল এন ইকুয়াল টু 1, এখানে ডেল এন এর ভ্যালু কত, 0 হয়ে যাচ্ছে কিন্তু। এখানে 2 1 3, এখানে 2 1 3। এইটাতে আমরা লাশালের মানে প্রেসারের অ্যাপ্লিকেশন দেখতে পারবো না। এটা কি বুঝতে পারছো? ভাইয়া দুইটা পয়েন্ট আমরা কিসের দেখছি? বুঝিনি ভাই। ভাইয়া এই দুইটা পয়েন্ট এটা মানে হচ্ছে প্রেসারের ইফেক্ট থাকা শর্ত। আচ্ছা মানে এই যে লাশ হাতেলিয়ার নিতে যেতে কোন একটা ইকুইলিব্রিয়ামে কিছু একটা পৌঁছাইলো, এখন আমি তাকে প্রেসার দিলাম অথবা প্রেসার কমাইলাম, এখন সে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে যাবে কি যাবে না, আমার প্রেসারের উপর বেস করে তার কোনো চেঞ্জ আসবে কি আসবে না সেটা ডিপেন্ড করে এই দুইটা কন্ডিশন যদি মেইনটেইন করে তাহলে। আচ্ছা, এখন তাহলে এটা একটু সিম্পল ভাবেই বলি। একটা রুমে মনে করো যে 5 জন মানুষ আছে। এখন যদি এমন হয় সেই রুমে তুমি সেই রুমটা কনজেস্টেড করে দিলা, তুমি যদি সেই রুমটাকে প্রেসার বাড়ায় দাও, তাহলে কি হবে, সেই রুম থেকে মানুষ পাশের রুমে চলে যাবে, এটাই স্বাভাবিক। তো এখানেও তাই হচ্ছে। ধরো এখানে 4 মোল, তুমি আমাকে একটা কথা বলো, সে যদি এই অবস্থায় থাকে তখন তার বেশি ভলিউম দরকার হয় নাকি এই অবস্থায় থাকলে বেশি ভলিউম দরকার হয়? প্রথমটাতে মনে হয় আলাদা আলাদা যখন। প্রথমটাতে অ্যাকচুয়ালি বেশি ভলিউম দরকার হয়, কজ এখানে 4 মোল। আমরা তো হ্যাঁ। অ্যাভোগাড্রো ল থেকে মনে হয় জানি যে প্রতি মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা পড়ছিলাম না 9 10 থাকতে নাকি? জি ভাইয়া। আচ্ছা, প্রতি মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তার মানে সে যদি এই অবস্থায় থাকে, যখন সে নাইট্রোজেন আর অ্যাকচুয়ালি এটা 0 ডিগ্রির জন্য, যখন সে 25 ডিগ্রিতে চলে যায় তখন লাগে হচ্ছে 24.789। আচ্ছা, সেটাতে আমরা না যাই, আমরা ধরে নিই 22.4। তো যখন সে এই অবস্থায় থাকে তখন তার ভলিউম রিকোয়ার্ড হচ্ছে 22.4। আর যখন সে NH3 অবস্থায় থাকে তখন তার রিকোয়ার্ড ভলিউম কত, জাস্ট 2 × 22.4। তার মানে অবশ্যই NH3 তে থাকলে তার ভলিউম কম লাগতেছে। এটা তো বোঝা গেল, তাই না? জি ভাইয়া। কি এখন সে যদি আমি যদি অনেক প্রেসার ক্রিয়েট করি, এখন একটা রুমের মধ্যে সাপোজ একটা রুমের মধ্যে একে রাখলে বেশি প্রেসার অনুভূত হবে নাকি আমি একে NH3 তে কনভার্ট করে রাখলে বেশি প্রেসার অনুভূত হবে? অবশ্যই এখানে বেশি প্রেসার লাগবে, কজ এখানে তো 4টা মলিকুল বেশি জায়গা দখল করবে, এখানে 2টা মলিকুল এখানে অনেক কম জায়গা দখল করবে। তার মানে ডেফিনেটলি NH3 যদি আমি রাখি তাহলে কম প্রেসার লাগবে। এটা কি বুঝতেছো? তো এটাই আমি বলছিলাম কি, আমি যখন আমি যেটাই করি না কেন, লাশাতিলের নীতি অনুসারে জিনিসটা এমন ভাবে আগাবে যেটা আমি যেটা করছি সেটাকে সে রিভার্স করে দিতে পারে। তো সাপোজ আমি এখানে প্রেসারটাকে বাড়ায় দিলাম, একটা কন্টেইনারে N2 3H2 আর NH3 সে তারা ইকুইলিব্রিয়ামে ছিল। এখন আমি করলাম কি, তাদের প্রেসারটাকে বাড়ায় দিলাম। প্রেসারটাকে বাড়ায় দেওয়ার পর এই সিস্টেমটার টার্গেট কি, এখন যেভাবেই হোক প্রেসারটাকে কমাইতে হবে না? তো প্রেসারটাকে কমানোর জন্য সে কোন দিকে যাবে, এদিকে নাকি এদিকে, ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড?
হ্যাঁ ভাইয়া, কোন দিকটা? আমি যদি প্রেসারটাকে মানে সে তো চায় প্রেসারটাকে কমাইতে, আমি যদি প্রেসারটাকে বাড়াই, তার টার্গেট তো প্রেসারটাকে কমানো। প্রেসারটাকে কমানোর জন্য সে কোন দিকে যাবে, ফরওয়ার্ডে নাকি ব্যাকওয়ার্ডে? ভাইয়া ফরওয়ার্ডে যাবে না? অবশ্যই ফরওয়ার্ডে যাবে, বিকজ ফরওয়ার্ডে গেলে তো তার প্রেসারটা কমে যাচ্ছে। হ্যাঁ। এখানে মাত্র 2 × 22.4 দখল করে, আর এটা 4 × 22.4। তার মানে আমি বুঝতে পারলাম যে প্রেসার, আমি যদি প্রেসার বাড়াই, তার টার্গেট প্রেসার কমানো, এবং প্রেসার কমানোর জন্য যেদিকে মোল সংখ্যা কম সে সেদিকেই ট্রাভেল করবে অলওয়েজ। এটা কি সবাই বুঝতে পারছো নাকি আরেকবার বলবো? বুঝছি ভাইয়া। বুঝছি ভাইয়া। বুঝছি ভাই। কতটুকু বুঝছো? ওকে। জি ভাই। সো এই হচ্ছে। আর তাহলে ভাইস ভার্সা, আমি যদি সামহাও প্রেসার কমায় দেই, তাহলে তার টার্গেট হবে প্রেসার বাড়ানো, এবং তখন হচ্ছে সে যেদিকে মোল সংখ্যা বেশি সেদিকে ট্রাভেল করবে। এই গেল প্রেসারের ইফেক্ট। আর কনসেন্ট্রেশনের ইফেক্টটা হচ্ছে সবচেয়ে সহজ আসলে, যে তুমি যা কনসেন্ট্রেশন বাড়াবা তার অপোজিট দিকে যাবে। তুমি যদি PCl5 এর কনসেন্ট্রেশন বাড়াও, তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট বেড়ে যাবে। যদি তুমি Cl2 এর কনসেন্ট্রেশন বাড়াও বা PCl3 এর কনসেন্ট্রেশন বাড়াও, তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেটটা বেড়ে যাবে। কজ তুমি এটা বাড়াইছো, তার টার্গেট হচ্ছে এটা সামহাও কমাইতে হবে, কমানোর জন্য কি সে এদিকে ট্রাভেল করবে। সো এটা হচ্ছে ইফেক্ট অফ কনসেন্ট্রেশন চেঞ্জ। সো আমরা এখন একটু রিভিউ করতেছি। হ্যাঁ, মেডিকেলে করে কি এটা এগুলো টানা মুখস্থ করাইতে বলে? আমি মুখস্থ করতে কখনো উৎসাহিত করি না। তুমি হচ্ছে তুমি এখন চিন্তা করে দেখো যে তোমার চিন্তার সাথে এগুলো মিলে যাচ্ছে কিনা। এখানে একদম সুন্দর করে চার্ট আকারে দিয়ে দেওয়া। তাপ উৎপাদী মানে হচ্ছে এক্সো, তাপ হারি মানে হচ্ছে এন্ডো। সাম্য ধ্রুবকের পয়েন্টটা আপাতত থাক, এটা আমরা পরে বুঝবো। বিক্রিয়ক মানে হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, উৎপাদ্য প্রোডাক্ট, আর ডেলজি। তোমরা একটু দেখো মিলাতে পারতেছো কিনা।